আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে। আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে, নাহিদ। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। আরও জানিয়ে দিব, পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। মাছ ধরা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। সর্বশেষ থাকছে, রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শাপলা চত্বরে ৩২ জনের হত্যার প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে। শুধু ঢাকাতেই ৩২ জনের হত্যার তথ্য পাওয়া গেছে। রোববার ৩ই মে সকালে নিজ কার্যালয়ে তিনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। ১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করার সহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল। ২০১৩ সালের ৫ই মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল ওই কর্মসূচিকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। সেই অভিযানে নিহত হয়েছিল ৩২ জন মানুষ, এমনটাই তদন্তে বের হয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেষের দিকে হওয়ায় প্রকৃত হত্যার সংখ্যা এখনই বলা যাচ্ছে না। চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় এরই মধ্যে আমরা ৩২ জন মৃত ব্যক্তির তালিকা পেয়েছি। তারা শাপলা চত্বরেই নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সে সময়কার সরকারের ঊর্ধ্বতনদের বা পুলিশের যারা জড়িত রয়েছেন কিংবা অর্থের যোগান দিয়েছেন, তাদেরও আসামি করা হবে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের এ মামলায় ৯০% তদন্ত শেষ হয়েছে। বাকি কাজও শিগগিরই সম্পন্ন করতে পারব। এরপর তদন্ত প্রতিবেদন হাতে পেলে যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৬ জন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসর জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর প্রধান শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। শাপলা চত্বরের এ মামলায় আসামির তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি বেনাজির আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জিয়াউল আহসান, ডিএমপির অতিরিক্ত কমিশনার DB হারুনর রশিদ সহ আরও অনেকের নাম উঠে এসেছে। আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে, নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ৭২-এর সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে। রোববার ৩ মে রাজধানীর কাকরাইলির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনের সর্বশেষ সেশনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে মন্তব্য করেন নাহিদ। বলেন, প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে আলোচনা হওয়ার কথা, কিন্তু সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে করলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে। নাহিদ বলেন, আমাদের ৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান তার কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু নির্বাচনের পরে দেখলাম তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলেছি, সংশোধনের মাধ্যমে এটা স্থায়ী হবে না। বিএনপি সংবিধানের মূল নীতি পরিবর্তন করতে চাইলে সেটি স্থায়ী হবে না, যে কোনো সময় এটা বাতিল হতে পারে। আমি সংসদে বলেছি, জিয়াউর রহমান এই ঐতিহাসিক ভুল করেছিল, ফলে ৭২-এর সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতি ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে।
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার ৩ মে রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করান। গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বাকি একটি আসনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল স্থগিত রয়েছে। প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বাধীন একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মুসাম্মদ সাবিরা সুলতানা, সানজিদা জেব্রিন, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকতারা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা। জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন নুরুন নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামসুন নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এছাড়া স্বাধীন থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও নাগরিক জাতীয় পার্টির এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গত শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে নুসরাত তাবাসসুমের নাম আইনি প্রক্রিয়া ও আপিলের সময় সংরক্ষণের কারণে গেজেট আকারে প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান এল মাসুদ। ফলে আজ রাতে জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও মোহাম্মদ রফিকুল হাসান ঘানি ও রকফার সুলতানা খানম, সিআইডির ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ মাজিদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালে মোহাম্মদ তানফির ও কাজী জিয়াউদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ডেন্ট মোহাম্মদ হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ডেন্ট মোহাম্মদ মাহবুব রহমান ভুইয়া, পিটিসি রংপুরের কমান্ডেন্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ রুহুল আমিন, নৌপুলিশের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান, রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ গোলাম রৌফ খান, রেলওয়ে পুলিশের এসপি ফারহাত আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নং আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। সেই সঙ্গে বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন এ সকল কর্মকর্তা। উল্লেখ্য যে গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ একযোগে পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার। মাছ ধরা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ভাগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের হামলায় ভাগা বাজার এলাকায় বিএনপির কার্যালয়, কাকড়া ডিপো, বিকাশের দোকান, ওষুধের দোকান এবং চায়ের দোকানে ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিএনপির আকো গ্রুপের প্রধান আকবর হোসেন আকো ৫৫ বছর, মাসুদ শেখ ৩৮ বছর, খোকন শেখ ৩৬ বছর, কামরুল শেখ ৪০ বছর, শামীম শেখ ৩২ বছর, জাহিদ শেখ ৩৫ বছর, হানিফা শেখ ৪০ বছর এবং সেকেন শেখ ৪৫ বছর। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ শেখ ও খোকন শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পক্ষের আহতরা হলেন আব্বাস শেখ ৪৫ বছর, কামাল হোসেন ৩০ বছর, সোহাগ শেখ
20 বছর, সাগর শেখ 20 বছর, রাজু শেখ 45 বছর, ওসমান শেখ 41 বছর এবং ইসলাম শেখ 30 বছর। রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, মৎস্য ঘেরে মাছ ধরাকে নিয়ে বিরোধের জেরেই এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। বাগেরহাট, বিএনপির দুই পক্ষ সংঘর্ষ।